সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে শুভ সকাল জানাচ্ছি পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে। আজকে এই বি সেকশনের পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে আমরা যেটি পড়ছিলাম সেটি হচ্ছে চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা সম্পর্কে। প্রথমে আমরা দেখে নেব যে সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা কি কি শিখে এসেছিলাম। সর্বশেষ অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যার উপরে আমাদের দ্বিতীয় অনলাইন ক্লাসে আমরা প্রথমেই জেনে এসেছিলাম যে নিউটনের যে তিনটি গতিসূত্র রয়েছে সেই গতিসূত্র সমূহের একটি আন্তঃসম্পর্ক রয়েছে। আমরা দেখেছিলাম যে তৃতীয় সূত্রের সাথে প্রথম সূত্রে কিংবা দ্বিতীয় সূত্রের সাথে প্রথম সূত্রে গাণিতিক সম্পর্ক রয়েছে। এরা আসলে একই সূত্রেরই বিভিন্ন শর্তে অভিন্ন রূপ। এরপরে আমরা যেটি দেখেছিলাম যে নিউটনের গতিসূত্র ব্যবহারিক ক্ষেত্রে অর্থাৎ বাস্তব জীবনে আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি এবং কিভাবে ব্যবহার করে থাকি। এর উদাহরণ হিসাবে আমাদের পাঠ্যসূচি অনুসারে আমরা জেনেছিলাম যে কিভাবে ঘোড়ার গাড়ি টানার ক্ষেত্রে নিউটনের গতিসূত্র ব্যবহার করা হয়ে থাকে, নৌকার গুণ টানার ক্ষেত্রে কিভাবে নিউটনের গতিসূত্র ব্যবহৃত হয়ে থাকে, বন্দুকের গুলি ছোড়ার ক্ষেত্রে কিভাবে নিউটনের গতিসূত্র ব্যবহার হয়ে থাকে, এবং সবশেষে আমরা যেটি জেনেছিলাম সেটা হচ্ছে মহাকাশ অভিযানের ক্ষেত্রে কিভাবে নিউটনের গতিসূত্র এখনো প্রাসঙ্গিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পাঠ্যসূচি অনুসারে নিউটনের গতিসূত্র সমূহের এই ব্যবহারগুলো সম্পর্কে আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে জেনেছিলাম। তাহলে এরপরে আমরা এখন যেটি জানবো সেটি হচ্ছে জেনেছিলাম সেটি হচ্ছে নিউটনের যে গতিসূত্রের কিছু সীমাবদ্ধতা আছে। এটি যেহেতু একটি গাণিতিক বিষয়, এটি যেহেতু একটি গাণিতিক সূত্র পদার্থবিজ্ঞানের, অবশ্যই এর একটি নির্দিষ্ট সীমা আছে যে সীমার মধ্যে নিউটনের গতিসূত্র ব্যবহার করা যাবে। অন্যান্য ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না। আমরা গতকাল এমন মূল অংশগুলো দেখেছি, মূল ক্ষেত্রগুলো দেখেছি যে কোথায় কোথায় নিউটনের গতিসূত্র কার্যকর নয়। এবং সবশেষে আমরা যেটি দেখেছি আমরা হচ্ছে নিউটনের গতিসূত্র সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা দেখেছি এবং সেই সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এবারে সর্বশেষ অনলাইন ক্লাসে কি আলোচনা করা হয়েছিল সেটি একটু মনে করে নিলাম। এবারে আমরা হচ্ছে এরপর থেকে অর্থাৎ আজকের অনলাইন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমরা প্রথমেই যেটি সম্পর্কে জানবো এটি একটি নতুন রাশি, এটির নাম হচ্ছে ঘাত বল। ঠিক আছে, ঘাত বলের ক্ষেত্রে আমরা প্রথমেই হচ্ছে ঘাত বলের সংজ্ঞাটি দেখে নিই। বইয়ের ভাষায় ঘাত বল হচ্ছে ক্ষুদ্র সময়ের জন্য প্রয়োগকৃত বৃহৎ মানের বলকে আমরা বলে থাকি ঘাত বল। তাহলে কি বলা হলো? ক্ষুদ্র সময়ের জন্য, অর্থাৎ যেটি হচ্ছে খুবই অল্প সময়ের জন্য প্রয়োগ করা হবে কিন্তু সেই বলটির মান আবার হবে অনেক বৃহৎ অর্থাৎ অনেক বড়, এই মানকে আমরা বলে থাকি হচ্ছে ঘাত বল। তাহলে দেখো, ঘাত বল কিন্তু আসলে এক ধরনের বলই। ঠিক আছে, ঘাত বল এক প্রকার বল, কিন্তু সেই বলের ক্ষেত্রে বিশেষত্ব কি যে সেই বলটির মান অনেক বড় হতে হবে এবং বলটি খুবই ক্ষুদ্র সময়ের জন্য প্রয়োগ করতে হবে। এটি না যে এটি আমরা অনেকক্ষণ ধরে প্রয়োগ করব। ঘাত বল আমরা মুহূর্তের জন্য প্রয়োগ করে থাকি, খুবই ক্ষুদ্র একটি সময় পার্থক্যের জন্য প্রয়োগ করে থাকি। তাহলে ঘাত বল যদি এক প্রকার বল হয়ে থাকে, সেটি ক্ষুদ্র সময়ের জন্য প্রয়োগ করা হলেও, তাহলে ঘাত বলের একক এবং মাত্রা হবে আসলে বলের মাত্রা এবং বলের এককই। অর্থাৎ ঘাত বলের মাত্রা হচ্ছে mL(T⁻²), যেটি হচ্ছে আসলে বলের মাত্রা, এবং ঘাত বলের একক হবে বলের একক, অর্থাৎ বলের এসআই একক হচ্ছে নিউটন। তাহলে ঘাত বলেরও এসআই একক হবে নিউটন। এখন এবার আমরা যদি একটু উদাহরণের দিকে তাকাই, আমরা কি বলেছিলাম? ক্ষুদ্র সময়ের জন্য প্রয়োগকৃত বৃহৎ মানের বলকে হচ্ছে ঘাত বল বলে। আমাদের দৈনন্দিন জীবনে এমন বল আমরা কোথায় প্রয়োগ করি? তোমরা যদি কখনো কাউকে থাপ্পড় দিয়ে থাকো কিংবা কখনো যদি কারো কাছে থাপ্পড় খেয়ে থাকো, তাহলে এটি হচ্ছে ঘাত বলের একদম উৎকৃষ্ট একটি উদাহরণ। আমরা কি করি? আমরা অনেক জোরে আমরা চড় থাপ্পড় দেওয়ার সময় অনেক বল প্রয়োগ করি এবং সেই বলটি প্রয়োগ করি কিন্তু মুহূর্তের জন্য। আমরা কিন্তু এভাবে যখন চড় দেই, ঠাস করে চড় দেই, আমরা কিন্তু এভাবে গালে হাত লাগিয়ে বসে থাকি না অনেকক্ষণ সময়। আমরা মুহূর্তের জন্য একটি বল প্রয়োগ করি গালের উপরে। অর্থাৎ থাপ্পড় কিংবা চড়, এটি হচ্ছে ঘাত বলের একটি উৎকৃষ্ট উদাহরণ, যেটির সাথে আমরা সবাই পরিচিত। এছাড়া আরো উদাহরণ থাকতে পারে, যেমন ক্রিকেট খেলার সময় যখন মাশরাফি বিন মুর্তজা কিংবা তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসান যখন ছক্কা মারার জন্য ব্যাট দিয়ে বলকে আঘাত করেন, তারা কিন্তু ব্যাটের সঙ্গে অনেকক্ষণ ধরে বলটি লাগিয়ে রাখেন না, তারা মুহূর্তের জন্য বলের উপরে ব্যাট দিয়ে আঘাত করেন এবং সেই বলের মানটি হয় অনেক বেশি মানের একটি বল। একইভাবে যখন ফুটবলাররা যখন ফুটবলে লাথি মারেন, যখন পেনাল্টি কিকের জন্য ফুটবলে কিক করতে আসেন, তখন সেই কিকটিও কিন্তু একটি ঘাত বলের উদাহরণ। তোমরা এই যে এখন শীতকাল চলে এসছে,
তোমরা হয়তো অনেকেই ব্যাডমিন্টন খেলে থাকো, অনেকে ভলিবল খেলে থাকো। আমরা যখন ভলিবলে আঘাত করি কিংবা আমরা যখন ব্যাডমিন্টনের র্যাকেট ব্যবহার করে ব্যাডমিন্টনের যে কর্কটি আছে শাটল ককে যখন আঘাত করি, সেই আঘাতটি হচ্ছে একটি ঘাত বল। আমরা কিন্তু খুবই ক্ষুদ্র সময়ের জন্য বলের উপরে কিংবা এই যে ব্যাডমিন্টনের কর্কের উপরে একটি আঘাত করছি, অনেক বৃহৎ মানের একটি বল দ্বারা আঘাত করছি এবং সেটি করছি আবার খুবই ক্ষুদ্র সময়ের জন্য, অর্থাৎ একেও আমরা ঘাত বল বলে চিহ্নিত করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে ঘাত বল সম্পর্কে জানলাম। এবারে আমরা যেটি জানবো সেটি হচ্ছে বলের ঘাত। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এতক্ষণ যেটি জানলাম সেটি ছিল হচ্ছে ঘাত বল, অর্থাৎ সেটি হচ্ছে বিশেষ এক প্রকারের বল ছিল। আর এখন যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাত বলতে কি বুঝি সেটি আমরা প্রথমে বলের ঘাতের সংজ্ঞাটি একটু দেখে নেব। বলের ঘাতের সংজ্ঞা হচ্ছে প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের যে গুণফল। কি বলছে? প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকালের যে গুণফল তাকে বলা হয় বলের ঘাত। অর্থাৎ প্রযুক্ত বলকে, প্রযুক্ত বলের মানকে, বলের ক্রিয়াকাল মানে কি? বলের ক্রিয়াকাল মানে হচ্ছে বলটি কতক্ষণ যাবত কাজ করেছে। আমরা বলেছিলাম যে ঘাত বলের ক্ষেত্রে যে ঘাত বল খুবই অল্প সময় জুড়ে কাজ করে। অল্প সময় জুড়ে কাজ করলে অবশ্যই তার একটি মাপ আছে, তার একটি পরিমাপ আছে যে সে এত মিলি সেকেন্ড বা এত মাইক্রোসেকেন্ড জুড়ে কাজ করেছে। এই সময়কালটিকে আমরা বলছি হচ্ছে বলের ক্রিয়াকাল, অর্থাৎ বলটি কতক্ষণ যাবত প্রয়োগ করা হয়েছে। তাহলে বলের মানকে আমরা যদি বলের ক্রিয়াকালের মান দ্বারা গুণ করি, এই গুণফল থেকে আমরা পাবো হচ্ছে বলের ঘাত। একে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে যাই, আমরা কি পাবো? আমরা পাবো জে সমান সমান এফ গুণ ডেল্টা টি। এই যে দেখো, এফ মানে কি? এফ মানে হচ্ছে প্রযুক্ত বলের মান। এই যে ডেল্টা টি মানে হচ্ছে বলের ক্রিয়াকাল, অর্থাৎ কত সময় যাবত এই বলটি প্রয়োগ করা হয়েছে। এই দুটিকে যখন আমরা গুণ করব, গুণ করে আমরা যে রাশিটি পাবো, এখানে আমরা জে দ্বারা প্রকাশ করছি। জে দ্বারা আমরা হচ্ছে বলের ঘাতকে প্রকাশ করে থাকি। তাহলে জে সমান সমান এফ ডেল্টা টি, যেখানে এফ হচ্ছে বলের মান, ডেল্টা টি হচ্ছে বলের ক্রিয়াকাল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এই গাণিতিক যে সমীকরণটি পেলাম বলের ঘাতের সংজ্ঞা থেকে, এখান থেকে আমরা আবার বলের ঘাতের যে একক এবং বলের ঘাতের যে মাত্রা সেটিও পেতে পারি। আমরা প্রথমে একটু যদি দেখে আসি যে বলের ঘাতের মাত্রাটি হবে বলের মাত্রা। এই যে বলের ঘাতের রাশিমালায় কি আছে? এফ আছে এবং ডেল্টা টি আছে, অর্থাৎ এটি হচ্ছে বলের মাত্রা, এটি হচ্ছে সময়ের মাত্রা। অর্থাৎ বলের ঘাতের মাত্রা সমান সমান হচ্ছে এই যে বলের মাত্রা গুণ সময়ের মাত্রা। এখন বলের মাত্রা অর্থাৎ এফ এর মাত্রা গুণ টি এর মাত্রা। এখন এফ এর মাত্রাটি কি? বলের মাত্রাটি হচ্ছে, আমরা জানি বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 এবং সময়ের মাত্রা হচ্ছে বড় হাতে টি। অর্থাৎ এই যে এম এল টি টু দি পাওয়ার -2 এর সাথে আমরা গুণ করছি টি কে। তাহলে এই যে এখানে টি টু দি পাওয়ার -2, এখানে চলে আসছে টি, অর্থাৎ এই -2 থেকে একটি টি হচ্ছে কাটাকাটি হয়ে আমাদের হাতে থাকছে এম এল টি টু দি পাওয়ার -1। এখন দেখো এম এল টি টু দি পাওয়ার -1, আমরা যদি খুব মনোযোগ দিয়ে এটি খেয়াল করি, যে প্রথমে এটি হচ্ছে ভরের মাত্রা এবং এরপরে আছে দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়, অর্থাৎ এটি এই অংশটুকু আসলে বেগের মাত্রা। অর্থাৎ এই সব মিলে এম এল টি টু দি পাওয়ার -1 এটি কিন্তু আসলে ভরবেগের মাত্রা। অর্থাৎ মাত্রাগতভাবে হিসাব করলে বলের ঘাতের যে মাত্রা ভরবেগেরও একই মাত্রা। ঠিক আছে? অর্থাৎ বলের ঘাত এবং ভরবেগের মাত্রা এক ও অভিন্ন। এখন যদি আমরা হচ্ছে বলের ঘাতের এককের দিকে একটু নজর দিই, এখানে আমরা কি বলেছিলাম? বলের ঘাত হচ্ছে জি সমান সমান এফ ডেল্টা টি, অর্থাৎ বলকে সময় দ্বারা গুণ করলে আমরা বলের ঘাত পাই গাণিতিক ভাবে। অর্থাৎ বলের ঘাতের এককও আমরা এখান থেকেই পাবো। এই যে নিউটনকে যদি আমরা সেকেন্ড দ্বারা গুণ করি, অর্থাৎ বলের একককে যদি আমরা সময়ের একক দ্বারা গুণ করি, আমরা যেটি পাবো সেটি হচ্ছে বলের ঘাতের একক। অর্থাৎ আমাদের যেহেতু বলের এসআই একক হচ্ছে নিউটন এবং সময়ের পার্থক্যের এসআই একক হচ্ছে সেকেন্ড, আমরা নিউটনকে সেকেন্ড দ্বারা গুণ করে অর্থাৎ নিউটন সেকেন্ডকে বলের ঘাতের একক হিসাবে পেয়ে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এখন ঘাত বল সম্পর্কে জানলাম এবং বলের ঘাত সম্পর্কে জানলাম। এবারে আমরা যেটি দেখব সেটি হচ্ছে বলের ঘাতের সঙ্গে ভরবেগের যে পরিবর্তন। একটু আগে আমরা দেখেছি যে বলের ঘাতের মাত্রা এবং ভরবেগের পরিবর্তনের মাত্রা কিন্তু একই। আমরা এখন এদের মধ্যে একটু গাণিতিক সম্পর্কটি দেখার চেষ্টা করব, যেটি হয়তো ভবিষ্যতে আমাদের কোনো গাণিতিক সমস্যার সমাধানে কাজে আসতে পারে। তাহলে আমরা যদি একটু দেখে নিই যে বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তনের মধ্যে গাণিতিক সম্পর্কটি কি হতে পারে। দেখো, সংজ্ঞা অনুসারে আমরা কি পেয়েছি? সংজ্ঞা অনুসারে আমরা পেয়েছি বলের ঘাত মানে হচ্ছে বল গুণ
সময়ের পার্থক্য, অর্থাৎ জে সমান সমান এফ ডেল্টা টি। বলের ঘাত জে সমান সমান এফ ডেল্টা টি। তাহলে এখন এখানে কি কি আছে? এখানে দুটি রাশি আছে, একটি হচ্ছে বল আছে, আরেকটি হচ্ছে সময়ের পার্থক্য আছে। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, যেটি আমরা এর আগের একটি ক্লাসে দেখে এসেছি, যেটি আমাদের এই নিউটনীয় বলবিদ্যা সংক্রান্ত প্রথম যে অনলাইন ক্লাস সেখানে দেখে এসেছি, সেখানে আমরা জেনেছি যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা গাণিতিকভাবে লিখতে পারি এফ সমান সমান এম এ, অর্থাৎ বল সমান সমান ভর গুণন ত্বরণ। তাহলে এখন দেখো, এই যে এখানে আমরা কি পেয়েছিলাম? এখানে আমরা পেয়েছিলাম এখানে একটি এফ ছিল, যে সমান সমান এফ ডেল্টা টি। আবার নিউটনের গতিসূত্র থেকে আমরা পাচ্ছি এফ সমান সমান এম এ, অর্থাৎ এই যে এখানে প্রথম যে সমীকরণটি লেখা হয়েছে, প্রথম যে বাক্যটি লেখা হয়েছে, এখানে এফ এর যে মান, এর বদলে আমরা চাইলে প্রতিস্থাপন করে এম এর মানটি বসিয়ে দিতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে এই দুটিকে সমন্বয় করলে আমরা পাচ্ছি জে সমান সমান, এখানে ছিল এফ ডেল্টা টি, আমরা এফ এর মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি জে সমান সমান এম এ ডেল্টা টি। ঠিক আছে, এখন খেয়াল করো, এখানে এম এর মধ্যে আবার দুইটি রাশি আছে, একটি আছে এম, যেটি দ্বারা আমরা ভর প্রকাশ করছি, আরেকটি আছে এ অর্থাৎ অ্যাক্সিলারেশন, যেটি দ্বারা আমরা ত্বরণকে প্রকাশ করছি। এখন কোন একটি বস্তু বা কোন একটি ভরযুক্ত বস্তু যদি সুষম ত্বরণে গতিশীল থাকে, তার আদিবেগ যদি ইউ হয় এবং তার শেষ বেগ যদি ভি হয়ে থাকে, এটি আমরা তৃতীয় অধ্যায় থেকে জেনে এসেছি, সেক্ষেত্রে ত্বরণের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সংশ্লিষ্ট সময়ের পরিবর্তন। এখানে দেখো, এখানে আমরা কি বলেছি? আমরা বলেছি যে এই বলটি হচ্ছে ডেল্টা টি সময় জুড়ে কাজ করেছে, অর্থাৎ বেগের পরিবর্তনটিরও মূল ব্যাপার হচ্ছে ডেল্টা টি পরিমাণ সময় জুড়ে। অর্থাৎ আমরা এখন ত্বরণটি কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, অর্থাৎ বেগের পরিবর্তন মানে হচ্ছে শেষ বেগ এবং আদি বেগের পার্থক্য, অর্থাৎ বি মাইনাস ইউ ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, দ্যাট ইজ ডেল্টা টি। অর্থাৎ আমরা পাচ্ছি এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এখন দেখো, এখানে আমরা কি বলেছিলাম? এখানে আমরা বলেছিলাম জে সমান সমান এম এ ডেল্টা টি। তাহলে এই যে এখানে এ এর মান কি আমরা আবার পেলাম? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে আমরা এই মানটি, এই যে এই সমীকরণে এর মানটি যদি বসিয়ে দেই, আমরা পাবো, সুতরাং জে সমান সমান এম গুণন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল্টা টি গুণন ডেল্টা টি। তাহলে দেখো, এই যে এই ডেল্টা টি আর এই ডেল্টা টি তো একই সময়, একই রাশি, অর্থাৎ আমরা এই ডেল্টা টি এবং এই ডেল্টা টি কেটে দিতে পারবো, এরা কাটাকাটি হয়ে যাবে, এরা একজন আরেকজনকে নাকচ করে দিচ্ছে। তাহলে ডেল্টা টি এবং ডেল্টা টি যদি কেটে যায়, এরপরে দেখো গাণিতিকভাবে আমরা তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি জে সমান সমান এম গুণন ভি মাইনাস কিউ, অর্থাৎ আমরা পাচ্ছি জে সমান সমান এম গুণন ভি মাইনাস ইউ, বা আমরা যদি ব্র্যাকেটটি তুলে দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো জে সমান সমান এম ভি মাইনাস এম ইউ। অর্থাৎ এখানে আমরা প্রথমে ভর দ্বারা শেষ বেগকে গুণ করলাম, এখানে ভর দ্বারা আদি বেগকে গুণ করলাম। এখন দেখো, ভর এবং বেগের গুণফল দ্বারা নিউটনীয় বলবিদ্যায় আমরা কি পাই? ভর এবং গুণফল থেকে, ভর এবং বেগের গুণফল থেকে আমরা পাই হচ্ছে ভরবেগ। তাহলে এখানে দেখো, প্রথম অংশে কি করা হয়েছে? এম কে ভি দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ শেষ বেগ দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ এটি ছিল শেষ ভরবেগ, এবং এই অংশে, দ্বিতীয় অংশে এম কে ইউ দ্বারা অর্থাৎ আদি বেগ দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ এটি ছিল আদি ভরবেগ। অর্থাৎ আমরা বলতে পারি যে সমান সমান শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সমান সমান শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। এখন যে কোনো একটি রাশির ক্ষেত্রে তুমি যদি একটি রাশির পরিবর্তিত রূপ থেকে তার আদি রূপটিকে বাদ দাও, তুমি যেটি পাবে সেটি হচ্ছে পরিবর্তনের পরিমাণ, অর্থাৎ ওই রাশিটি কতটুকু পরিবর্তন হয়েছে আদি অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত, তার পার্থক্য কতটুকু। অর্থাৎ এই যে তুমি যখন শেষ ভরবেগ থেকে আদি ভরবেগকে মাইনাস করছো, তুমি যখন শেষ ভরবেগ থেকে আদি ভরবেগকে বিয়োগ করছো, গাণিতিকভাবে এটি আসলে যেটি নির্দেশ করবে সেটি হচ্ছে ভরবেগের সংশ্লিষ্ট সময়ে ভরবেগের পরিবর্তন। অর্থাৎ আমরা বলতে পারি যে যে দ্বারা আমরা কি প্রকাশ করেছিলাম? যে দ্বারা আমরা প্রকাশ করেছিলাম বলের ঘাত। অর্থাৎ আমরা বলতে পারি যে বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। এই যে বাম পক্ষে এখানে আছে যে, অর্থাৎ যে হচ্ছে বলের ঘাত, এবং ডান পক্ষে আমরা পেয়েছি শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, যেটি আসলে নির্দেশ করে হচ্ছে ভরবেগের পরিবর্তন। অর্থাৎ কোন সময় তোমার কাছে যদি বলের ঘাত সংক্রান্ত তথ্য থাকে, কিংবা তুমি যদি জানো যে কতখানি বল কতক্ষণ সময়ের জন্য প্রয়োগ করা হয়েছিল, এদেরকে গুণ করে তুমি যে সংখ্যাটি পাবে, সেই সংখ্যাটি হবে ভরবেগের পরিবর্তনের মান। ঠিক আছে, অর্থাৎ বলের ঘাত থেকে আমরা
ভরবেগের পরিবর্তন সম্পর্কে জানতে পারি, এবং এটি হয়তো আমরা কোনো ভবিষ্যতে যদি কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে যাই এই তথ্যটি আমাদের কাজে আসতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তনের যে সম্পর্ক সেটি সম্পর্কে জানলাম। তাহলে এবারে আমরা দেখি, এবারে আমরা হচ্ছে একটু রকেটের গতি সম্পর্কে একটু বিস্তারিত জানবো। আমরা সর্বশেষ যে অনলাইন ক্লাসে অর্থাৎ চতুর্থ অধ্যায়ের উপরে যে দ্বিতীয় অনলাইন ক্লাসটি হয়েছিল গত বৃহস্পতিবারে, সেখানে আমরা জেনেছিলাম যে নিউটনের যে গতিসূত্র তার বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ঘোড়ার গাড়ি টানার ক্ষেত্রে কিভাবে নিউটনের গতিসূত্র কাজে লাগে। আমরা দেখেছিলাম যে নৌকার গুণ টানার ক্ষেত্রে কিভাবে নিউটনের গতিসূত্র কাজে লাগে। আমরা দেখেছিলাম বন্দুকের গুলি ছোড়ার ক্ষেত্রে কিভাবে নিউটনের গতিসূত্র কাজে লাগে, এবং সবশেষে আমরা যেটি দেখেছিলাম যে মহাকাশ অভিযানের ক্ষেত্রে আমাদের কিভাবে নিউটনের গতিসূত্র কাজে লাগে। এখন মহাকাশ অভিযান বিজ্ঞানীরা যেটি দ্বারা করে থাকেন সেটি হচ্ছে একটি রকেট। আমরা গতদিনে এই ছবিটি দেখেছিলাম। এখানে কি ছিল দেখো, এখানে তিনটি অংশ। একটি হচ্ছে রকেটের ওজন, যেটি হচ্ছে নিচ দিক বরাবর কাজ করছে। রকেটে কি থাকে, রকেট হচ্ছে খুবই দ্রুত বেগে কোন একটি গ্যাসকে, উত্তপ্ত গ্যাসকে, কোন একটি জ্বালানি পুড়িয়ে তৈরি করা গ্যাসকে নির্গত করা হয় তার রকেটের পেছন ভাগ দিয়ে। এই যে এখানে যে উত্তপ্ত গ্যাসটি নির্গত হলো সেটি হচ্ছে এইদিকে একটি বল প্রয়োগ করে, অর্থাৎ এটি হচ্ছে ক্রিয়া। এবং এই যে গ্যাসটি যে এই বরাবর বের হয়ে যাচ্ছে, এটির কারণে গ্যাসটি বের হচ্ছে কোথা থেকে, গ্যাসটি বের হচ্ছে রকেট থেকে। অর্থাৎ সে হচ্ছে রকেটের উপরে উল্টো দিকে অর্থাৎ বিপরীত দিকে পাল্টা একটি ধাক্কা দিয়ে থাকে। এটি হচ্ছে প্রতিক্রিয়া। অর্থাৎ এই যে রকেটের উপরে একটি গ্যাসের ধাক্কা আছে নীল রং দিয়ে, এটি হচ্ছে এই তীর বরাবর অর্থাৎ উপরের দিকে কাজ করছে। তাহলে এই তিনটি বলের সমন্বয়ে যেটি হয়ে থাকে কোন একটি রকেট গতিশীল হয়ে থাকে। এখন এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এদেরকে ব্যবহার করে আমরা চাইলে রকেটের উপরে ধাক্কার মানটি কত সেটি নির্ণয় করতে পারি। আমরা রকেটের ত্বরণ কত হতে পারে সেই সংক্রান্ত রাশিমালা নির্ণয় করতে পারি। তাহলে আমরা যদি একটু দেখি গাণিতিক ভাবে হিসাব করলে কি দাঁড়ায়। দেখো আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা একটু আগে যেটি বলেছি যে রকেটের থেকে দহনের মাধ্যমে কি করা হয়, দহনের মাধ্যমে রকেটের ইঞ্জিনে কোন একটি উত্তপ্ত গ্যাস নির্গমন করা হয়। উত্তপ্ত গ্যাসকে একটি ক্ষুদ্র ছিদ্র দিয়ে খুবই তীব্র বেগে ঠেলে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। অর্থাৎ এই যে গ্যাসটিকে যে ঠেলে বের করে দেওয়া হচ্ছে, এই যে গ্যাসের গতি, এটি হচ্ছে ক্রিয়া। এখন এই যে তুমি যখন একটি গ্যাসকে ঠেলে একদিকে বের করে দেবে, আমরা এর আগের দিন হচ্ছে একটি বেলুনের উদাহরণ দিয়েছিলাম যে বেলুন থেকে যখন পেছন দিকে বাতাস বের হয়ে যায়, বেলুনটি গতিশীল হয়, কিন্তু বাতাস যেদিকে বের হয়ে যাচ্ছে তার উল্টো দিকে সে একটি ধাক্কা লাভ করে। একইভাবে এই যে এই গ্যাসটিকে যখন ঠেলা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, এই ক্রিয়ার কারণেও কিন্তু বিপরীত দিকে একটি প্রতিক্রিয়া বল কাজ করে। অর্থাৎ রকেটের উপরে একটি বৃহৎ বল, যাকে আমরা প্রতিক্রিয়া বল হিসাবে চিহ্নিত করছি, বৃহৎ বল প্রযুক্ত হয়। এই যে রকেটের উপরে যে পাল্টা বলটি আসলো, কোন বলটি, গ্যাসের গতির কারণে গ্যাসটিকে যে খুব দ্রুত গতিতে বের করে দেওয়া হচ্ছিল, নির্গমন করানো হচ্ছিল, তার কারণে তার বিপরীতে যে প্রতিক্রিয়া বলটি রকেটের উপরে কাজ করছে তাকে বলা হচ্ছে ধাক্কা কিংবা থ্রাস্ট। ঠিক আছে, বাংলায় বলা হচ্ছে ধাক্কা বল, ইংরেজিতে বলা হয় থ্রাস্ট। তাহলে এই যে রকেটের ধাক্কা কিংবা থ্রাস্ট বল, আমরা আসলে এখন এটির একটি গাণিতিক বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে একটা রকেটে কি কি থাকতে পারে। আমরা প্রথমেই ধরে নিচ্ছি, আমরা বীজগণিতের মাধ্যমে যদি হিসাব করতে চাই, আমরা ধরে নিচ্ছি যে ধাক্কা বলকে আমরা হচ্ছে এফ দ্বারা প্রকাশ করব। কি করব, আমরা ধাক্কা বলকে এফ দ্বারা প্রকাশ করব। এরপরে আর কি লাগবে, এরপরে যখনই তুমি ভর সংক্রান্ত বা নিউটনের গতিসূত্র সংক্রান্ত হিসাব করতে যাবে, তোমাকে অবশ্যই ভর জানতে হবে। তাহলে জ্বালানি সহ রকেটের যে মোট ভর তাকে আমরা প্রকাশ করলাম, এটি হচ্ছে রকেটের আদি ভর, সে কারণে একে প্রকাশ করা হলো এম নট দ্বারা। আমরা কি করলাম, জ্বালানি সহ রকেটের যে ভর তাকে আমরা প্রকাশ করছি এম নট দ্বারা। এরপরে যে রাশিটি, এরপরে কি রাশিটি, আমরা বলেছিলাম এই যে দহনের মাধ্যমে উত্তপ্ত গ্যাসকে সে নির্গমন করছে। এখন কতটুকু নির্গমন করবে তার একটি পরিমাপ আছে। আমরা যদি বলি যে ডেল্টা টি সময়ে নির্গত গ্যাসের ভর হচ্ছে ডেল্টা এম হয়ে থাকে, আমরা কি বললাম, ডেল্টা টি সময় অর্থাৎ কোন একটি নির্দিষ্ট সময়ে সে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে নির্গমন করার ক্ষমতা রাখে, সেই গ্যাসের ভর যদি ডেল্টা এম হয়ে থাকে, তাহলে এখন দেখো, এবং রকেট সাপেক্ষে এই গ্যাসটিকে কত বেগে বের করে দেওয়া হচ্ছে, সেই বেগটি হচ্ছে ভি। অর্থাৎ এই যে আমরা কি বলেছিলাম, রকেট থেকে দহনের মাধ্যমে রকেটের ইঞ্জিন যেটি করে উত্তপ্ত গ্যাস নির্গমন করে, কতটুকু গ্যাস নির্গমন করে, নির্গমন করে হচ্ছে ডেল্টা টি সময় ডেল্টা এম পরিমাণ গ্যাসকে সে নির্গমন করে, এবং এই গ্যাসটিকে সে নির্গমন করে হচ্ছে একটি ধ্রুব বেগে, সেই বেগটির মান হচ্ছে
ভি, অর্থাৎ এই ভিটি কিন্তু নির্গত গ্যাসের বেগ, কার? রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের বেগ। তাহলে এই যে আমরা আদি যে রাশিগুলো পেয়ে গেলাম, এখন এই যে ডেল্টা টি সময় ব্যবধানে নির্গত গ্যাসের যে ভরবেগের পরিবর্তন, দেখো আমরা প্রথমেই যখন ভরবেগের সংজ্ঞান করেছিলাম আমরা কিন্তু বলেছিলাম যে ভরবেগের পরিবর্তন হতে পারে ভরের কারণেও হতে পারে, বেগের কারণেও হতে পারে, কারণ এর মধ্যে কিন্তু ভর এবং বেগ দুটি রাশি রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা যেহেতু সাধারণত নির্দিষ্ট ভরের বস্তু নিয়ে আলোচনা করে থাকি, সে কারণে সাধারণত আমরা অধিকাংশ ক্ষেত্রে ভরটিকে স্থির পাই এবং বেগটির পরিবর্তন দ্বারা আমরা সাধারণত ভরবেগের পরিবর্তন নির্ণয় করে থাকি। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে রকেটের যে নির্গত গ্যাসের বেগ সেটি কিন্তু একটি ধ্রুববেগ বা স্থির মানের বেগ, কিন্তু যেটি পরিবর্তনশীল সেটি হচ্ছে ডেল্টা এম। এই যে এম পরিমাণ ভর নির্গত হচ্ছে, অর্থাৎ এম পরিমাণ ভর রকেট থেকে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ রকেটের এই যে গ্যাসের যে ভরবেগের পরিবর্তন সেটি হচ্ছে ভরের পরিবর্তনকে বেগ দ্বারা গুণ করলে আমরা পাবো, অর্থাৎ ডেল্টা এম গুণন ভি। এটি হচ্ছে ডেল্টা টি সময় ব্যবধানে নির্গত যে গ্যাস সেই গ্যাসের ভরবেগের পরিবর্তন। তাহলে এটি যদি গ্যাসের ভরবেগের পরিবর্তন হয়, একটু আগেই আজকের এই অনলাইন ক্লাসটিতেই আমরা একটু আগে কি শিখে এসেছি? আমরা শিখে এসেছি যে বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। আমরা একটু আগেই দেখে এসেছি গাণিতিকভাবে বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তন যদি গাণিতিকভাবে সমান হয়ে থাকে, এখানে দেখো এখানে বলের ঘাত কোথা থেকে আসবে? এখানে হচ্ছে এই যে ধাক্কা বলটি যে আছে, এই ধাক্কা বলের একটি বলের ঘাত আমরা পেতে পারি। এখন বলের ঘাত জানতে চাইলে আমাদের কি জানতে হবে? আমাদের বলের পরিমাণ জানতে হবে এবং বলটি কতক্ষণ ধরে কাজ করেছে তার ক্রিয়াকালটি জানতে হবে। এই যে দেখো এখানে আমাদের সংশ্লিষ্ট সময় কিন্তু ডেল্টা টি। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ধাক্কা বলটির যে ঘাত সেটি হচ্ছে এই যে এই বলকে তার ক্রিয়াকাল অর্থাৎ ডেল্টা টি দ্বারা যদি আমরা গুণ করি, আমরা পাবো যে ধাক্কা বলের ঘাত হচ্ছে এফ ডেল্টা টি। এই যে বলের ঘাত মানে কি? বল গুণন ক্রিয়াকাল। এই যে বল এফ গুণন ক্রিয়াকাল ডেল্টা টি। আবার আমরা এটিও জানি যে বলের ঘাত মানে হচ্ছে সংশ্লিষ্ট ভরবেগের পরিবর্তন, অর্থাৎ আমরা বলতে পারি যে এফ ডেল্টা টি সমান সমান এই যে ভরবেগের পরিবর্তন অর্থাৎ ডেল্টা এম ইন্টু ভি। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত যদি ঠিক থাকে, এখন আমরা হচ্ছে এটিকে একটু পরিবর্তিত আকারে লিখতে পারি। আমরা কিভাবে লিখতে পারি? আমরা পেয়েছি যে এফ ডেল্টা টি সমান সমান হচ্ছে ডেল্টা এম ভি। তাহলে একে যদি আমরা জানতে চাইছি কি আমরা এখন ধাক্কা বলের পরিমাণ কত সেটি যদি নির্ণয় করতে চাই, আমরা যেটি পাবো যে এফ সমান সমান ডেল্টা এম ভি, ডেল্টা এম বাই ডেল্টা টি ভি। এই যে এখানে ডেল্টা টি টি ছিল, এটিকে আমরা হচ্ছে ডান পক্ষে নিয়ে এসেছি, নিচে নিয়ে এসেছি। তাহলে আমরা পাচ্ছি ধাক্কা বল এফ সমান সমান ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি গুণন ভি। তাহলে আমরা হচ্ছে ধাক্কা বলের যে রাশিমালা সেটি পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের যদি জানা থাকে যে কোন একটি রকেট একক সময়ে কতটুকু জ্বালানি খরচ করছে এবং সেই জ্বালানিকে কত বেগে নির্গমন করছে, সেখান থেকে আমরা কিন্তু ধাক্কা বলের মানটি নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে এবার আসো, এবার হচ্ছে এটি হচ্ছে আমাদের ধাক্কা বলের পরিমাণ। এখন এই ধাক্কা বল যদি আমাদের জানা থাকে, বল জানা থাকে, বল থেকে আমরা কি করতে পারি? বল থেকে আমরা তার ত্বরণের পরিমাণও নির্ণয় করতে পারি। তাহলে আমরা যদি একটু দেখি, এখানে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম যে ধাক্কা বল এফ সমান সমান ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি গুণন ভি। কি পেয়েছিলাম? এফ সমান সমান ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি গুণন ভি। তাহলে এই যে আমরা রাশিমালাটি পেয়েছি, আমরা যদি রকেটের তাৎক্ষণিক ত্বরণ যদি এ হয়ে থাকে, অর্থাৎ রকেটটি যদি এ ত্বরণে গতিশীল হয়ে থাকে এই ধাক্কা বলের কারণে, রকেটের উপরে যদি রকেটের উপরে যদি এফ পরিমাণ ধাক্কা বল প্রয়োগ হয়, অবশ্যই রকেট যেহেতু একটি ভরযুক্ত বস্তু, সে অবশ্যই একটি ত্বরণে গতিশীল হবে। আমরা কি বলছি? আমরা ধরে নিলাম যে সেই ত্বরণটির মান হচ্ছে এ। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা তো এটিও জানি, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এফ সমান সমান এম এ। এখন এখানে আমরা প্রথমে কি বলেছিলাম? দেখো আমরা আবার একটু দেখে আসি। প্রথমে আমরা বলেছিলাম এই যে জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে এম নট। জ্বালানি সহ রকেটের ভর হচ্ছে, মোট ভর হচ্ছে এম নট। এখানে আমরা কিন্তু ঠিক সেটি ব্যবহার করেছি যে এফ সমান সমান ভর গুণন ত্বরণ, অর্থাৎ এফ সমান সমান এম নট গুণ এ। তাহলে এফ সমান সমান যদি এম নট গুণ এ হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি? এখান থেকে আমরা পেয়েছি ধাক্কা বল এফ সমান সমান ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ভি। আর নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা পাচ্ছি এফ সমান সমান এম নট এ। এই যে এই এফ আর এই এফ এরা তো আসলে একই এফ,
একই রাশিকেই আমরা দুটি ভিন্ন পথে নির্ণয় করেছি। তাহলে আমরা যদি এদেরকে সমন্বয় করি, আমরা যদি এই সমীকরণ দুটি সমন্বয় সাধন করি, আমরা পাবো ধাক্কা বল F সমান সমান m নট a সমান সমান ডেল্টা m ডিভাইডেড বাই ডেল্টা t গুণন v। অর্থাৎ আমরা পাচ্ছি m নট a সমান সমান ডেল্টা m ডিভাইডেড বাই ডেল্টা t গুণন v। তাহলে দেখো আমরা কি নির্ণয় করতে চেয়েছিলাম? আমরা নির্ণয় করতে চেয়েছিলাম হচ্ছে রকেটের ত্বরণ। তাহলে রকেটের ত্বরণ বাম পক্ষে যদি আমরা ত্বরণকে রেখে দিয়ে বাকি সব রাশি যদি ডান পক্ষে নিয়ে যাই, আমরা কি পাবো? আমরা পাবো রকেটের তাৎক্ষণিক ত্বরণ a সমান সমান, এই যে এখানে m নট টি বাম পক্ষে গুণ ছিল, এটিকে ডান পক্ষে নিয়ে গেলে এটি হয়ে যাবে 1/m নট। অর্থাৎ আমরা পাবো রকেটের তাৎক্ষণিক ত্বরণ a সমান সমান 1/m নট গুণন ডেল্টা m ডিভাইডেড বাই ডেল্টা t গুণন v। রকেটের তাৎক্ষণিক ত্বরণ a সমান সমান 1/m নট ইন্টু ডেল্টা m বাই ডেল্টা t ইন্টু v। এটি হচ্ছে রকেটের তাৎক্ষণিক ত্বরণের রাশিমালা। এখন এটি যদি আমাদের রকেটটি যদি ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থেকে থাকে, সেক্ষেত্রে রকেট আমরা কোথায় পাঠাতে চাচ্ছি? রকেট আমরা পাঠাচ্ছি পৃথিবী থেকে বাইরের দিকে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে। তাহলে সেক্ষেত্রে আমরা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি, যেহেতু অভিকর্ষজ ত্বরণও ক্রিয়াশীল থাকবে, সেক্ষেত্রে আমরা মোট ত্বরণকে বলতে পারি a সমান সমান 1/m নট ইন্টু ডেল্টা m ডিভাইডেড বাই ডেল্টা t ইন্টু v মাইনাস g। মাইনাস g কেন? কারণ g কাজ করছে এর বিপরীত দিকে, অর্থাৎ আমাদের এই যে ত্বরণটি, এই ত্বরণটিকে কিন্তু অবশ্যই g এর চাইতে বেশি মানের হতে হবে। যদি g এর চাইতে বেশি পরিমাণ ত্বরণ দিতে কোনো একটি ইঞ্জিন সক্ষম না হয়, তাহলে সেই রকেট কিন্তু আর গতিশীল হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে রকেটের তাৎক্ষণিক ত্বরণের রাশিমালা পেলাম। দেখো এই রাশিমালাটি আমরা কখন ব্যবহার করতে পারবো? যেখানে জি এর কোনো প্রভাব নেই। জি এর কোথায় প্রভাব নেই? জি এর প্রভাব নেই হচ্ছে মহাকাশে। অর্থাৎ রকেটটি যখন পুরোপুরি মহাকাশে পৌঁছে গেছে, যখন পৃথিবীর যে অভিকর্ষ বল তার আয়ত্তের বাইরে যখন চলে গিয়েছে, তখন আমরা হচ্ছে এই রাশিমালাটি ব্যবহার করব। আর যদি পৃথিবীর খুব কাছাকাছি থেকে থাকে, ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থেকে থাকে, যেখানে অভিকর্ষ বলের প্রভাব রয়েছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই গাণিতিক সমীকরণটি, অর্থাৎ সর্বশেষ গাণিতিক সমীকরণটি ব্যবহার করব। ঠিক আছে? তাহলে এখন আমরা একটু দেখি আমরা কি পেলাম। রকেটের তাৎক্ষণিক ত্বরণ কার উপরে নির্ভরশীল? রকেটের তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে m নট এর উপরে নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? আমরা পাচ্ছি a সমান সমান 1/m নট, অর্থাৎ এটি m নট এর সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমাদের রকেটের মোট ভর যত বেশি হবে, রকেটের তাৎক্ষণিক ত্বরণ ততই কম হবে। রকেটের মোট ভরটি, অর্থাৎ জ্বালানি সহ রকেটের মোট ভরটি যত কম হবে, আমাদের রকেটটির ত্বরণ ততই বেশি হবে। একটি বৃদ্ধি পেলে আরেকটি হ্রাস পাবে। এরপরে আসো, এরপরে হচ্ছে ভি, অর্থাৎ এই যে রকেটটি যেই বেগে গ্যাসকে নির্গত করবে, সেই বেগটি যত বেশি হবে, এই যে দেখতে পাচ্ছি এ হচ্ছে প্রপোর্শনাল টু ভি। ঠিক আছে? এই যে এ যেদিকে যেভাবে আছে, ভিও কিন্তু একইভাবেই আছে। এটি কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে নেই, সমানুপাতিক সম্পর্কে আছে, অর্থাৎ এ প্রপোর্শনাল টু ভি। রকেটটি হচ্ছে, রকেটের ইঞ্জিন যত দ্রুত বেগে গ্যাসকে নির্গত করবে, রকেটের ত্বরণ ততই বেশি হবে। আরেকটি রাশি কি আছে? আরেকটি রাশি হচ্ছে ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি, অর্থাৎ এটি প্রতি একক সময়ে জ্বালানি দহনের হার। যদি একই সময় সে বেশি পরিমাণ জ্বালানি খরচ করে, তাহলে আমার ত্বরণটি বেশি হবে। যদি একক সময় সে কম পরিমাণ জ্বালানি খরচ করে, তাহলে আমাদের এই ত্বরণের মানটি কম হবে। ঠিক আছে? তাহলে আমাদের রকেটের যে ত্বরণ, সেটি হচ্ছে m নট এর উপরে, অর্থাৎ রকেটের মোট ভরের উপর নির্ভরশীল, এবং রকেটের মোট ভরের সঙ্গে সম্পর্কটি হচ্ছে ব্যস্তানুপাতিক। এটি হচ্ছে ভি এর সঙ্গে সমানুপাতিক, এবং ডেল্টা এম বাই ডেল্টা টি, যেটি হচ্ছে জ্বালানি নির্গমনের হার, তার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এই তিনটি রাশির উপরে একটি রকেটের ত্বরণ নির্ভর করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে রকেটের গতি সম্পর্কে জানলাম, রকেটের ধাক্কা বলের রাশিমালা জানলাম, এবং রকেটের তাৎক্ষণিক ত্বরণের রাশিমালা নির্ণয় করতে পারলাম। তাহলে এবারে যদি আমরা একটু দেখে নেই, এবারে আমরা যেটি দেখব যে নিউটনিয়ান বলবিদ্যায় বা বল সংক্রান্ত আলোচনায় আমরা কিছু রাশি ব্যবহার করে থাকি। তার একটির নাম হচ্ছে বল। যেখানেই বল আছে, বলের সঙ্গে আরো দুটি রাশি চলে আসে। তার একটির নাম হচ্ছে ক্ষেত্র, এবং আরেকটির নাম হচ্ছে প্রাবল্য। আমরা এখন বল, ক্ষেত্র এবং প্রাবল্য, এই তিনটি রাশি সম্পর্কে জানবো। ঠিক আছে? আমরা হচ্ছে এখন বল, ক্ষেত্র এবং প্রাবল্যের প্রাথমিক ধারণা সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আসা যাক বল। বল কাকে বলে সেটি আমরা ইতিমধ্যে প্রথম দুটি অনলাইন ক্লাসে আলোচনা করে এসেছি। বল হচ্ছে একটি বাহ্যিক কারণ, যেটি বস্তুর স্থিতি বা গতি অবস্থায়, অর্থাৎ স্থির অবস্থা বা গতি অবস্থাকে পরিবর্তন করতে চায় কিংবা পরিবর্তন ঘটাতে চায়, তাকে হচ্ছে বল বলে। তাহলে বল কি?
বল হচ্ছে একটি বাহ্যিক কারণ। এই বাহ্যিক কারণের জন্য কি হয়, এই বাহ্যিক কারণের জন্য যেটি হয়, কোন একটি বস্তুর অর্থাৎ কোন একটি ভরযুক্ত বস্তুর যদি স্থির থেকে থাকে তার স্থির অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ স্থির অবস্থা থেকে সে গতিশীল করতে পারে, অথবা যদি গতিশীল হয়ে থাকে সেক্ষেত্রে সে হচ্ছে তার গতি অবস্থার পরিবর্তন করতে পারে, অর্থাৎ গতির পরিবর্তন ঘটাতে পারে। সে গতিশীল বস্তুকে থামিয়ে দিতে পারে, কিংবা গতিশীল বস্তুকে আরো দ্রুত গতিতে গতিশীল করতে পারে, তার গতিকে কমিয়ে দিতে পারে। যে কোনো ভাবেই হোক তার গতি অবস্থার পরিবর্তন ঘটাতে পারে বা ঘটাতে চায়, সেটি হচ্ছে বল। অর্থাৎ বল হচ্ছে এক প্রকার বাহ্যিক কারণ বস্তুর গতি অবস্থান পরিবর্তনের জন্য যেটি দায়ী। তাহলে এটি হচ্ছে বলের সঙ্গে, এটি আমরা ইতিমধ্যে জেনে এসেছি, এর আগেও জেনে এসেছি। এখন বলের সঙ্গে আমাদের আরো যেই রাশিগুলো সংশ্লিষ্ট তার একটি নাম হচ্ছে ক্ষেত্র এবং একটি হচ্ছে প্রাবল্য। আমরা প্রথমেই জেনে নেব যে ক্ষেত্র বলতে আমরা কি বুঝি। দেখো, সব বলের আমরা এর আগে যখন বল সম্পর্কে জেনেছি আমরা কিন্তু দেখে এসেছি যে কোনো বলেরই একটি সীমারেখা আছে। কোনটি অসীম পর্যন্ত গতিশীল, কোনটি হয়তো খুব একটি ক্ষুদ্র পরিসরে ক্রিয়াশীল। এখন অসীম পর্যন্ত ক্রিয়াশীল বস্তুও কিন্তু বিভিন্ন অঞ্চলে সমানভাবে কাজ করে না। এখন আমরা যদি দেখি যে চতুর্দিকে যেই অঞ্চল ব্যাপী অর্থাৎ যেই এলাকা ব্যাপী একই প্রকারের বস্তুর উপরে কোনো একটি নির্দিষ্ট বল ক্রিয়াশীল থাকে তাকে ওই বলটির ক্ষেত্র বলে। অর্থাৎ ক্ষেত্র হচ্ছে একটি এলাকা বা ক্ষেত্র হচ্ছে একটি অঞ্চল। ধরো আমরা এই মুহূর্তে হচ্ছে পৃথিবীতে অবস্থান করছি, অর্থাৎ আমাদের উপরে কোন বল ক্রিয়াশীল আছে, আমাদের উপরে হচ্ছে পৃথিবীর মহাকর্ষ বল ক্রিয়াশীল আছে। অর্থাৎ আমরা হচ্ছে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের ভেতরে আছি, ঠিক আছে? কারণ আমাদের উপরে আমরা যেই এলাকায় অবস্থান করছি সেই এলাকায় বা সেই অঞ্চলে মহাকর্ষ বল ক্রিয়াশীল আছে। একইভাবে তুমি যদি একটি চুম্বকের আশেপাশে কিছু এলাকায় তুমি যদি একটি লোহার টুকরা রাখো কিংবা একটি পিন রাখো কিংবা আরেকটি চুম্বক এনে রাখো, দেখবে যে সেই পিনটি কিংবা সেই পেরেকটি কিংবা সেই চুম্বকটি নড়াচড়া করছে। কেন? কারণ হচ্ছে সেখানে চুম্বকের বলটি ক্রিয়াশীল আছে। তুমি যদি সেটিকে অনেক দূরে নিয়ে যাও তখন কিন্তু দেখবে যে পিনটি কিংবা লোহাটি আর নাড়াচাড়া করছে না। তার অর্থ সেটি হচ্ছে তার সীমানার বাইরে চলে গিয়েছে। যদিও সেখানে আসলে বল ক্রিয়াশীল থাকে কিন্তু সেই বলের মান এতই কম যে সেটি আর কার্যকর থাকে না। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম চতুর্দিকে যেই অঞ্চল ব্যাপী একই প্রকারের কোনো বস্তুর উপরে কোনো বল ক্রিয়াশীল থাকে তাকে ওই বলটি, কোন বলটি, যেই বলটি ক্রিয়াশীল আছে সেই বলটির ক্ষেত্র বলে। অর্থাৎ যদি আমাদের বলটি মহাকর্ষ বল হয়ে থাকে তখন আমরা তাকে বলবো হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। অর্থাৎ যেই অঞ্চল বরাবর বা যেই এলাকা পর্যন্ত কোনো একটি মহাকর্ষ বল ক্রিয়াশীল থাকে তাকে আমরা বলবো মহাকর্ষীয় ক্ষেত্র। যদি আমরা তড়িৎ বল নিয়ে আলোচনা করে থাকি তখন আমরা তাকে বলবো তড়িৎ ক্ষেত্র। যদি আমরা চৌম্বক বল নিয়ে আলোচনা করে থাকি তখন আমরা বলবো চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে? তাহলে কোন বলের ক্ষেত্র হচ্ছে একটি অঞ্চল বা একটি এলাকা, যেই এলাকা বরাবর বা যেই অঞ্চলে ওই বলটি ক্রিয়াশীল থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে বল সম্পর্কে জানলাম এবং বলের ক্ষেত্র সম্পর্কে জানলাম। এবারে আমরা যেটি জানবো সেটি হচ্ছে প্রাবল্য সম্পর্কে। এখন এই যে একটু আগে আমরা বলেছিলাম যে চুম্বকের সব ক্ষেত্রে কিন্তু চুম্বক ক্ষেত্রের প্রতিটি বিন্দুতে কিন্তু চুম্বক বলের মান সমান নয়, কোথাও বেশি কোথাও কম। তোমরা দেখবে যে চুম্বকের পেটের কাছাকাছি সাধারণত চুম্বক বলের মান কম হয় বা শূন্য হয় এবং তার দুই প্রান্তের কাছাকাছি সেটি খুবই শক্তিশালী হয়। তাহলে এই যে বিভিন্ন জায়গায় যে একটি ক্ষেত্রে বিভিন্ন স্থানে যে বলের মান বিভিন্ন রকম, এই এর পরিমাপটি হচ্ছে প্রাবল্য। তাহলে আমরা কি বলতে পারি? বল ক্ষেত্রের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে বলটির প্রভাবের যে মান সেটিকে বলা হচ্ছে বলটির প্রাবল্য। অর্থাৎ বলটির প্রাবল্য যদি বেশি হয় তার মানে আমরা বুঝতে পারি যে ওই বিন্দুতে বলের মান হচ্ছে বেশি। যদি কোথাও প্রাবল্য কম হয় তখন আমরা বুঝতে পারি যে ওই বিন্দুতে বলটির প্রভাব বা বলটির মান হচ্ছে কম। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে বল সম্পর্কে জানলাম, বলের ক্ষেত্র সম্পর্কে জানলাম এবং প্রাবল্য সম্পর্কে জানলাম। এবারে আমরা হচ্ছে একটি আজকে যা যা দেখে এসেছি তার মধ্যে একটি ছোট্ট গাণিতিক সমস্যার সমাধান করতে চেষ্টা করব। আমরা প্রথমে সমস্যাটি দেখে নিই। সমস্যাটি কি বলছে? এখানে বলা হচ্ছে যে 500 কেজি ভর বিশিষ্ট একটি রকেট 1000 কেজি জ্বালানি বহন করছে। এরপরে বলা হচ্ছে রকেটের ইঞ্জিনটি প্রতি মিনিটে 4.5 × 10³ কেজি জ্বালানি দহন ঘটিয়ে 250 মিটার/সেকেন্ড সুষম দ্রুতিতে নির্গত করলে উৎক্ষেপণের পর মুহূর্তে রকেটের ত্বরণ নির্ণয় করো। তাহলে এখানে কি কি তথ্য দেওয়া আছে সেগুলো আমরা যদি একটু লিখে নেই। আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি দেয়া আছে, কি কি দেয়া আছে? প্রথমেই দেয়া আছে হচ্ছে ভর। দেখো এখানে রকেটের ভর বলা আছে 500 কেজি এবং সেই রকেট আবার 1000 কেজি জ্বালানি বহন করছে। অর্থাৎ
আমার মোট ভরের পরিমাণ কত? আমার মোট ভর হচ্ছে এই 500 প্লাস 1000, অর্থাৎ আমার মোট ভর হচ্ছে 1500 কেজি। ঠিক আছে, এই যে আমাদের মোট ভর হচ্ছে 1500 কেজি। তাহলে এটি পেলাম আমরা ভরের মান, অর্থাৎ এম নট এর মান। এরপরে কি বলা হয়েছে, রকেটের ইঞ্জিন প্রতি মিনিটে 4.5 × 10³ কেজি জ্বালানির দহন ঘটায়। কতটুকু সময়? প্রতি মিনিটে 4.5 × 10³ কেজি জ্বালানির দহন ঘটায়, অর্থাৎ আমাদের জ্বালানি ব্যবহারের হার যেটি হচ্ছে ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি। এই যে কতটুকু ডেল্টা এম, তোমাকে বলা আছে যে 4.5 × 10³ কেজি, অর্থাৎ 4500 কেজি। কতটুকু সময়? 1 মিনিটে, অর্থাৎ 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, অর্থাৎ এই যে 4500 ডিভাইডেড বাই 60, দ্যাট ইজ 75 কিলোগ্রাম পার সেকেন্ড। এটি হচ্ছে আমাদের ডেল্টা এম বাই ডেল্টা টি এর মান। এরপরে কি বলা আছে, এই জ্বালানিটি দহন ঘটিয়ে সে যে গ্যাসটি নির্গত করছে সেই গ্যাসটি আবার 250 মিটার পার সেকেন্ড বেগে নির্গমন ঘটছে, অর্থাৎ রকেটের সাপেক্ষে যে জ্বালানি নির্গমনের দুটি, সেই ভি এর মান হচ্ছে 250 মিটার পার সেকেন্ড। এরপর আমরা আরেকটি তথ্য জানি, যেটি যদি দেয়া নাও থাকে আমাদের সবার জানা আছে, সবারই খুবই পরিচিত, সেটি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি এর মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কি জানতে চাওয়া হয়েছে? আমাদের জানতে চাওয়া হয়েছে উৎক্ষেপণের পর মুহূর্তে রকেটটির ত্বরণ নির্ণয় করো, অর্থাৎ আমাদের জানতে হবে যে রকেটের ত্বরণ এ সমান সমান কত। এর রাশিমালাটিকে কিন্তু আমরা আজকের এই অনলাইন ক্লাসেই শিখে এসেছি। আমরা কি শিখে এসেছি? আমরা জানি যে এ সমান সমান 1/m0 ইন্টু ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি ইন্টু ভি মাইনাস জি। আমরা মাইনাস জি কেন ব্যবহার করছি? আমরা এখানে বলা হয়েছে প্রশ্নে যে উৎক্ষেপণের পর মুহূর্তে, উৎক্ষেপণটি কোথায় হয়েছে? উৎক্ষেপণ হচ্ছে পৃথিবীতে। পৃথিবী থেকে যেহেতু উৎক্ষেপণ হয়েছে, উৎক্ষেপণের পর মুহূর্তে সেটি তো পৃথিবীর কাছাকাছি আছে, অর্থাৎ এখানে কিন্তু জিটি এখনো ক্রিয়াশীল আছে। তাহলে আমরা যদি একটু মানগুলো বসিয়ে দিই, আমরা পেয়েছি এ সমান সমান 1/m0, অর্থাৎ এই যে আমাদের m0 এর মান হচ্ছে 1500, অর্থাৎ আমরা বলতে পারি যে এ সমান সমান 1/1500 ইন্টু এই যে ডেল্টা এম বাই ডেল্টা টি এর মান হচ্ছে 75, ভি এর মান হচ্ছে 250, জি এর মান হচ্ছে 9.81, অর্থাৎ আমরা প্রতিটি মান যদি বসিয়ে দিই আমরা পাচ্ছি 1/1500 ইন্টু 75 ইন্টু 250 মাইনাস 9.21। এই যে এখানে এই পুরো অংশটুকু 75 ইন্টু 250 ডিভাইডেড বাই 1500, এই পুরোটুকু হিসাব করলে আমরা পাই 12.5, সেখান থেকে মাইনাস 9.81, 12.5 থেকে 9.81 বাদ দিলে আমরা হিসাব করে পাচ্ছি 2.69। এবং এটি যেহেতু ত্বরণ এবং আমরা সবকিছু এসআই এককে নিয়েছি, আমাদের এককটি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ আমাদের এই রকেটের ত্বরণ 2.69 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি গাণিতিক সমস্যা দেখলাম এবং সেই গাণিতিক সমস্যাটি সমাধান করলাম।